অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত করুন, বিএনপির হাত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের। বিএনপি জোটে সরকারে থাকলেও জামায়াতের 2 মন্ত্রী দুর্নীতি করেননি, দাবি আমিরের। সব রাজনৈতিক দলকে আরো সহনশীল হওয়ার আহ্বান। ভোটের প্রচারে জমজমাট সারা দেশ, উন্নয়নের নানা প্রতিশ্রুতির পাশাপাশি বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ, সংঘাতের শঙ্কা অনেক প্রার্থীর। থমথমে শেরপুরের শ্রীবর্দীর পরিস্থিতি, সহিংসতা নিয়ে জামায়াত বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য, ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায়, প্রতিবাদে 2 দিন কর্মবিরতির ডাক। এবং নিজেকে ফিক্সিং এর গডফাদার দাবি করতেন বিসিবি পরিচালক শামীম, বিপিএল কলুষিত করার মাস্টার প্ল্যান ফাঁস প্রস্তাব পাওয়া ক্রিকেটারের। দোষারোপের রাজনীতিতে যেতে চায় না বিএনপি, নির্বাচন ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। জানান, দেশ কোন পথে এগিয়ে যাবে তা নির্ধারণে 12ই ফেব্রুয়ারি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিশ্রুতি দেন বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষকের ঋণ সুদসহ মওকুফের। পদ্মাবিধৌত প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজশাহীর মাদ্রাসা মাঠ ততক্ষণে পরিপূর্ণ, তিল ধারণের জায়গা নেই। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র পদ্মাপাড়ের জনপদে যে প্রতিবাদের ডাক দিয়েছিলেন, সেখানে এখন পরিবর্তনের জনতরঙ্গ। সিল্ক সিটি খ্যাত রাজশাহীতে এসে এই জনসমুদ্রে ধানের শীষের ঢেউ তুলে বিএনপি চেয়ারম্যান বললেন, মানুষের রায় পেলে বরেন্দ্র অঞ্চলের ভাগ্য উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করবে তার দল। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। 21 বছর পর আমের রাজধানীতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে সজাগ থাকতে হবে। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, সমালোচনায় মানুষের সুফল আসবে না জানিয়ে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তা তদন্ত করতে হবে। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য, আমরা সহযোগিতা করব, সাহায্য করব। জনগণের প্রকল্প বাস্তবায়ন করতে হলে গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, মানুষই সিদ্ধান্ত দেবে দেশকে তারা কোন দিকে নেবে। জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন। বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষে ভোটও চান তারেক রহমান। প্রাচীন জনপদ খ্যাত এই অঞ্চল, শিক্ষার প্রসারও ঘটেছে যথেষ্ট, কিন্তু ভোটের হিসাব নিকাশ খুব বেশি সমান্তরাল নয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেসব পরিকল্পনার কথা তুলে ধরলেন, তাতে অনেক বেশি উচ্ছ্বসিত এই অঞ্চলের মানুষ। তৃণমূল বলছে, ভোটের লড়াই আর ভোটের অঙ্কের জটিল হিসাব নিকাশ থেকে বের হয়ে শেষ পর্যন্ত বিএনপিরই জয় হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, রাজশাহী। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় গিয়ে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। সেচের ব্যবস্থাপনা, এটা হচ্ছে আমাদের তারেক সাহেবের ঘোষণা। প্রধানমন্ত্রী হতে বললে তিনি সেগুলো করবেন। চাকরির কথা বললাম, 1.5 বছরে 1 কোটি চাকরির ব্যবস্থা করা হবে, হাসপাতাল তৈরি করা হবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে। আর আমরা ঠাকুরগাঁতে ইপিজেড তৈরি করব, যাতে করে আমাদের কলকারখানা তৈরি হয়। আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করব, যাতে করে আমাদের ছেলেরা এখানে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। আর মেডিকেল কলেজ করব, যাতে করে আমাদের মেয়েরা ছেলেরা
ডাক্তার হয়ে নার্সের জন্য অনেক বেশি এই এলাকায় সেবা প্রদান করতে পারে। বন্ধুগণ, এগুলো তখনই সম্ভব হবে যদি আপনারা আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করতে পারেন। আমাদের তারেক রহমানকে যদি আপনারা প্রধানমন্ত্রী করতে পারেন, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় কাজ, তাই না? বিএনপি জোট সরকারে থাকলেও জামায়াতের দুই মন্ত্রী কোনো দুর্নীতি করেননি এমন দাবি করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হওয়ার আহ্বান জানান। শেরপুরে হামলায় জামায়াত নেতা নিহতের ঘটনা নির্বাচনী সহিংসতার ইঙ্গিত দেয় জানিয়ে তিনি বলেন, এতে প্রমাণ হয় দেশের জনগণের ওপর তাদের আস্থা নেই। জানান, সুষ্ঠু ভোটে যারাই জিতবে তাদেরই স্বাগত জানাবে জামায়াত। ঢাকা 15 কাফরুল মিরপুর আসনে বৃহস্পতিবার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এরপরই একই জায়গায় উদ্বোধন করেন নির্বাচনী প্রচারণায় মাল্টিমিডিয়া ডিজিটাল বাসের। এই সময় ডাক্তার শফিকুর রহমান শেরপুরের ঝিনাইগাতীতে শ্রীবর্দী উপজেলায় সহিংসতার বিষয়ে প্রতিপক্ষের সমালোচনা করেন। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। এরপর ঢাকা 12 আসনে নির্বাচনী জনসভায় তিনি বলেন, সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে। চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারণে কৃষক ন্যায্য মূল্য পায় না। ভোটের পর 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে বলেও জানান তিনি। বিএনপি জোট সরকারে থাকতে তার দলের দুই মন্ত্রী কোনো দুর্নীতি করেননি বলেও দাবি তার। একটি হচ্ছে সিন্ডিকেট, আরেকটি হচ্ছে চাঁদাবাজ। এই দুইটার কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না, আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমাদের দুইজন শহীদ নেতা, তারা 3টি মন্ত্রণালয়ে 2 পর্যায়ক্রমে এই 2 দায়িত্ব পালন করেছিলেন। শত্রুও আঙ্গুল তুলে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ। জামায়াতে আমিরের প্রত্যাশা, দেশের মানুষের সম্পদ ও ইজ্জত যাদের হাতে নিরাপদ, 12 ফেব্রুয়ারি তাদের হাতেই দেশের চাবি উঠবে। বলেন, প্রথম ভোট হবে হার পক্ষে এবং দ্বিতীয় ভোট হবে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায়। এই যুব সমাজ নতুন পোশাক পরে ফেসিবাদের চরিত্র নিয়ে কেউ আসলে তাদেরকেও ছাড় দেবে না। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে ভোটের প্রচারণায় মুখর রাজধানী ঢাকা সহ সারা দেশে। নির্বাচনী প্রচারণায় বিএনপির প্রার্থীদের অভিযোগ, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত। তারা বলছেন, মিথ্যাচারের মাধ্যমে জামায়াত মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে কারো কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান তাদের। প্রচারণার 8ম দিনের সকাল থেকে বিএনপি, জামায়াত, এনসিপির প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, করছেন উঠান বৈঠক। ভোটারের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ধানের শীষের প্রার্থীদের। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন বলেও অভিযোগ তুলছেন কেউ কেউ। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, কিভাবে এই নির্বাচনকে প্রভাবিত করে তারা ষড়যন্ত্রকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। তাদেরকে আগামীর 12 তারিখেই ব্যালটের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ। আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে, আর এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। চলছে ক্ষণগণনা। 12 দিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধ। নির্বাচনী জনসংযোগের 8ম দিনে জমজমাট মাঠ। ভোটারদের মন গলাতে নিরন্তর চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। এদিকে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, বিএনপি ও 11 দলের জোটের একে অপরের উপর অভিযোগও বাড়ছে। উঠান বৈঠক, জনসভা, সমাবেশ সহ নানা কর্মসূচিতে জমজমাট ভোটের মাঠ। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে দুঃখ দুর্দশা কমানোর আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রামের 16টি আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রচারণায় ভোটের জোর হাওয়া বইছে। নগরীর বড়পোল এলাকায় প্রচারণা চালিয়ে 11 আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, একটি গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তা বানচালের চেষ্টা করছে। গণতন্ত্রের পথে জনগণের আস্থা ছাড়া গণতন্ত্রের পথটা সুগম হবে না। শান্তি, সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মানবোধ, এই সংস্কৃতির বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য বিএনপির পক্ষে আমরা
সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী পথসভায় সালাউদ্দিন আহমেদ বলেন, বিচ্ছিন্ন ঘটনা নিয়ে জামায়াতে ইসলামী সারা দেশে উত্তেজনার সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে। উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে তাদেরকে জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এর দায় স্বীকার না করে ভোট চাইছে জামায়াতে ইসলামী। যে দলটা আমার বাংলাদেশে বিশ্বাসই করতো না, সেই দলটাকে আমার বাংলাদেশকে নিরাপদে রাখতে পারবে? যেমন কোন দলকে আপনারা সমর্থন করবেন না যে দলটা বাংলাদেশে যে তারা খারাপ কাজ করছিল তার জন্য এখন পর্যন্ত ক্ষমা পর্যন্ত চায় না। খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী পথসভা ও উঠান বৈঠক করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। বলেন, শেরপুরের ঘটনার পুনরাবৃত্তি হলে নির্বাচন নিয়ে সংশয় দেখা দেবে। ল এনফোর্সিং এজেন্সি যারা হাতে আছে তাদেরকে আমরা এটাকে কঠোর হস্তে দমন করার জন্য বলবো যে এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি হলে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদে হবে কিনা সেটির কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচনী পদযাত্রায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ করেন, একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা করছে, যা আওয়ামী লীগের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি। 5 আগস্টের পরে তারা নিজেদের 31 দফার সাথেও বিক্রিয়া করেছে, প্রতারণা করেছে। এখন তারা আপনাদেরকে মিথ্যা অনেক প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা কারো এই মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বিভক্ত হবেন না, বিভ্রান্ত হবেন না। পিরোজপুরের ইন্দুরকান্দির বালিপাড়া ও চণ্ডীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং পথসভা করেন জামায়াতে ইসলামের প্রার্থী মাসুদ সাইদি। এছাড়া বরিশাল 5 ও 6 আসনে প্রচারণা চালান ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এছাড়া সারা দেশের আসনগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও তাদের অনুসারীরা। লিখন ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 184, ঢাকা 11-এ। আজ আছি ঢাকা 11 আসনে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন এই আসনে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করছেন, পরিচালনা করছেন নির্বাচন নাহিদ ইসলামের পক্ষে। কেমন দেখছেন যে নির্বাচনের মাঠ কেমন? জি আলহামদুলিল্লাহ, আমি ঢাকা 11 আসনে 5 আগস্টের পর থেকেই এখানে কাজ করতেছি নির্বাচনকে সামনে রেখে। শুরুতেই আমাদের জামাত মনোনীত অ্যাডভোকেট আতিকুর রহমান ভাইয়ের শুরু থেকেই আছি। এখন আসন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আমরা পুরো 11 আসনেই এখানে আমাদের প্রশাসনিকভাবে 9টা ওয়ার্ডে আমরা বিচরণ করছি। পরিবেশ খুবই ভালো, উৎসবমুখর, সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের প্রতি যে একটা আগ্রহ সেটা পরিলক্ষিত হচ্ছে এবং আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী যদি ওনারা নিরপেক্ষ থাকেন তাহলে একটা উৎসবমুখর পরিবেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? আপনারা কোনো হুমকির মুখে পড়ছেন কিনা নির্বাচনে এসে? আমরা নির্বাচনে আসলে গত 2 সপ্তাহ থেকে আমরা দেখছি যে এখানে আসলে কিছুটা হলেও পরিবেশ একটু ঘোলাটে হচ্ছে এবং প্রতিদিনই ঢাকার বাইরে আমরা আগে শুনেছি ইতিমধ্যে ঢাকা 11 আসনেও বিভিন্ন জায়গায় আমাদের প্রতিপক্ষ যিনি আছেন তিনি কিছুটা হলেও আমাদেরকে ভয়ভীতি হুমকি ধমকি দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় আমাদের যারা অ্যাক্টিভ জনশক্তি তাদেরকে ডেকে নিয়ে হুমকি দিচ্ছেন, নির্বাচনের পরে দেখে নেবেন, এরকমও হুমকি দিচ্ছেন আর কি। তো আমরা এতে মনে করি যে লেভেল প্লেইং ফিল্ড আসলে যতটুকু ছিল এটা দিনকে দিন আস্তে আস্তে আসলে এটা খারাপের দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি। যদি এই পরিস্থিতিতে চলতে থাকে তাহলে কি নিরপেক্ষ নির্বাচন হবে, কি মনে হয়? আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর ইউনূসের নেতৃত্বে ওনারা যে নির্বাচন পরিচালনা কমিটি আছেন তারা, আমরা আশা করি, বিশ্বাস করি, দৃঢ়ভাবে প্রত্যাশাও করি এবং এটা জাতিরও প্রত্যাশা যে ওনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং পরিবেশ যেন সুন্দর থাকে, মানুষ যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কারণ বিগত 15 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। তারা এখন একটি দিনের অপেক্ষা করতেছে, তারা অতীতের সব কিছু ভুলে গিয়ে নির্বাচন কেন্দ্রে আসবেন, ভোট দিবেন এবং নির্ভয়ে যেন ভোট দিতে পারে। আমরা আশা করি যে প্রশাসন সেভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। যদি নির্বাচিত হতে পারেন তাহলে আপনাদের প্রতিশ্রুতি কি মানুষের জন্য?
খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা আসলে অনেকেই যার কাছেই যাবেন, যিনি প্রার্থী হবেন তিনি অনেক ফুলজড়ি দিবেন, প্রতিশ্রুতি দিবেন। আমরা এখানে যিনি প্রার্থী আমাদের নাহিদ ইসলাম, তিনি জুলাই আন্দোলনের অন্যতম সেনাপতি। তিনি যদি এই আন্দোলনে না দিতেন, নেতৃত্ব না দিতেন, তাহলে আজকে আমরা এখানে আসলে বসে কথা বলার পরিবেশ থাকতো না। এবং আমাদের এখানে যারা আজকে হুমকি দুমকি দিচ্ছেন তারাও কিন্তু বিদেশেই ছিলেন, বিদেশ থেকে এই দেশে আসতে পারতেন না। আজকে যিনি দলের প্রধান অনেক কথা বলতেছেন, তিনিও কিন্তু এই দেশে আসারও সুযোগ পেতেন না। কাজে যাদের নেতৃত্বে আমরা একটা বৈষম্যহীন সমাজ থেকে মুক্তি পেয়েছি, আমরা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, দখলদারি মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য যাদের নেতৃত্বে 5ই আগস্ট স্বাধীন হয়েছে, আমরা আশা করি নির্বাচনের পরে জামাত ইসলামী সহ এনসিপি সহ 11 দল আজকে যে জোট বেঁধেছে তাদের নেতৃত্বে এই দেশে একটি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, মানুষ তার অধিকার। 20 সেকেন্ডে যদি একটু বলতেন যে আপনারা যে দেশে আমলাতান্ত্রিক জটিলতা একটা সিস্টেম চলছে, এটা কি ভাঙতে পারবেন কিনা? এটা আসলে ভাঙতে পারবো, এটা আমরা শতভাগ বিশ্বাস করি, তবে সময় লাগবে। কারণ 54 বছরে যে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, অফিস আদালতে, বিভিন্ন সেক্টরে যেভাবে এটা মিশে গিয়েছে, একেবারে রাতারাতি সম্ভব হবে না। তবে ক্রমান্বয়ে এগুলি নিয়ন্ত্রিত হবে এবং একটা পর্যায়ে এসে আমরা আশা করি এগুলি আমরা করতে পারবো, বিশ্বাস করি আমরা। 10 সেকেন্ড একটু বলেন স্বাস্থ্য সেবা নিয়ে আপনাদের পরিকল্পনাটা। খুব সুন্দর প্রশ্ন করছেন। জামাত ইসলামী ইতিমধ্যে 54 বছরে আমরা ক্ষমতায় আসিনি এবং সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত আমরাই হয়েছি। তারপরেও আমরা এর মধ্য দিয়েও স্বাস্থ্যসেবা ইবনে সিনা আমাদের হয়েছে, বিভিন্ন মেডিকেল কলেজ হয়েছে এবং আপনি দেখবেন যে আমাদের এমপি প্রার্থীর মধ্যে অনেক ডাক্তার আছেন। আমরা শিক্ষা ব্যবস্থা, তারপরে চিকিৎসা, এগুলোকে আমরা উন্নত করেছি। আপনারা ক্ষমতায় না থাকা সত্ত্বেও স্বাস্থ্যসেবা নিয়ে এবং মানুষের সেবা নিয়ে কাজ করেছেন। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি এই জেলায় এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। সংখ্যালঘু সম্প্রদায় ভোট দিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করতে চায়, কিন্তু জীবন ও সম্পদ নিয়ে তাদের উদ্বেগ কাটছে না। তাই শঙ্কায় থাকা সংখ্যালঘুরা ভোট দিতে নিরুৎসাহিত হতে পারেন, এমন দাবি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট দিতে নিরুৎসাহিত হলে তার দায় নিতে হবে সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে। এমন পরিস্থিতি দ্রুত পরিবর্তনে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃঢ় ভূমিকা কামনা করেন তিনি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।